খোদা যদি আপনার বন্ধুকে আমার মৃত্যু লিখে রাখে, আপনি হাত নামালেও আপনার বন্ধুকের হাতেই মৃত্যু হবে। আবার খোদা যদি লিখে রাখেন যে আপনার বন্ধুকে আমার মৃত্যু হবে না, তাহলে আপনি 10টা বন্দুক আনলে আমার মৃত্যু হবে না। বাদল সৈয়দ সামাজিক যোগাযোগ মাধ্যম বা তার লেখালেখির মাধ্যমে চান তার বিশ্বাসের গল্পগুলো মানুষকে জানাতে। এবং আপনারা যারা এই লেখাগুলো পড়েন, আমার মনে হয়, আমি নিজেও পড়ি, খুব মনোযোগ দিয়েই পড়ি এবং অনেক কিছু নিজের মধ্যেও করার চেষ্টা করি, যে আমার মনে হয় সাধারণ মানুষের উপকারে আসে এমন কথাগুলোই তিনি বলেন। বা আমরা আরেকটু আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বিশ্বাসের গল্পগুলো পড়ি এবং আমার মনে হয় যে এগুলো এত সুন্দরভাবে আপনি বলেন যে মানুষের জীবন যাত্রার সাথে অনেকটা সম্পৃক্ত, এবং যারা খুব মনোযোগ দিয়ে পড়ে আমার মনে হয় তার জীবন বদলে দেওয়ার অনেক উপকরণ আপনি দেন। এটা আসলে আপনি কি মনে হয় যে এটা করে আপনি কি বোঝাতে চাচ্ছেন বা এটা কেন করেন? আমার বিশ্বাসগুলো আমি একটি সিরিজ আকারে লেখা শুরু করেছি। প্রথমে বলে রাখি, এই বিশ্বাসগুলো কিন্তু সমস্ত বিশ্বাস কিন্তু আমার মৌলিক বিশ্বাস নয়। আমি প্রতিটি পোস্টে বলে দেই যে এটা আমার পড়া, বক্তৃতা শোনা, বিভিন্ন জনের কাছ থেকে নেওয়া, তবে হয়তো আমি আমার মতো করে সাজিয়ে নেই। আবার কিছু আছে আমার নিজের মৌলিক বিশ্বাস। যতগুলো বিশ্বাসের কথা লিখি আমি খুব মন থেকে বলি, এই বিশ্বাসগুলো আমি বিশ্বাস করি, আমি ধারণ করি। আমি যে প্রথম বিশ্বাসটির কথা বলেছিলাম যে আমি খুবই সৌভাগ্যবান, কারণ আজ আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করতে পেরেছি। পৃথিবীতে মিলিয়নস অফ পিপল আজ সকালে ঘুম থেকে উঠতে পারেনি, নতুন দিনের সূর্য দেখেনি। তাহলে একটি দিনের সূর্য যে আবার আমি দেখলাম, আবার আমার গায়ে যে শক্তি আছে দাঁত ব্রাশ করতে যাওয়ার, এটার জন্য আমার ধন্যবাদ দিতে হবে, আর কিছুর জন্য না। আমি কাকতালীয়ভাবে এটা খালেদ মহিউদ্দিন সাহেবের সাথে মিলে গেছে, যদিও খালেদ মহিউদ্দিন সাহেব অত্যন্ত শ্রদ্ধেয়। তার বক্তৃতা আমি কয়েকদিন আগে শুনলাম যে তিনি একটি কথা বলেছেন যে শিল্পীর আসলে তো যে মুহূর্তে শিল্প সৃষ্টি বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে মারা যায়, সেই মুহূর্তে তিনি মারা গেছেন। এরপরে তিনি কত বছর বেঁচে থাকলেন সেটি মুখ্য না। তিনি কোনো কোনো শিল্পীর নাম করে বলেছেন যে উনি তো আসলে 20 বছর আগে মারা গেছেন, কারণ তার শেষ গানটি রচনা করা হয়েছে 20 বছর আগে। এরপরে তিনি শুধু গেয়ে গেছেন, নতুন কোনো সৃষ্টি ছিল না। তার মানে তার মৃত্যু হয়েছে 20 বছর আগে। এই বিশ্বাসটি কিন্তু আমি আমার বিশ্বাসগুলো পর্ব 1-এ অন্যভাবে লিখেছিলাম। তখন কিন্তু খালেদ মহিউদ্দিন ভাইয়ের কথাটা আমি শুনি নাই। আমি লিখেছিলাম মানুষ বেঁচে থাকে 25 বছর, বাকি 50 বছর আমরা অপেক্ষা করি তাকে কবর দেওয়ার জন্য। এটা দিয়ে কিন্তু আমি এটাই মিন করেছি যে 25 বছর আমি একটা রূপক অর্থে ধরেছি, যে 25 বছর পরে মানুষের সৃষ্টিশীলতা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে যদি 75 বছর বাঁচে, তার মানে আর 50 বছর সে আসলে বেঁচে ছিল না। সে একটা আকৃতি নিয়ে পৃথিবীতে জায়গা দখল করেছিল। সেই 50 বছর হচ্ছে তাকে কবর দেওয়ার জন্য অপেক্ষা। একইভাবে কেউ যদি 30 বছর পরে তার সৃষ্টিশীলতা শেষ হয়ে যায়, তারপরে যদি 90 বছর বাঁচে, বাকি 60 বছর আসলে তার বেঁচে থাকা না। আমি মনে করি যে মানুষ ততদিন বেঁচে থাকে প্রকৃত অর্থে যতদিন তার সৃষ্টিশীলতা কাজ করে। আমি বিশ্বাস করি যে আপনাকে সাপে কামড়েছে, সমস্যা নাই, কিন্তু আপনি যদি সাপের কামড়ের বিষটা শরীরে ছড়াতে না দেন। একইভাবে মানুষ হিংসা করলে আপনার সমস্যা নাই তো, মানুষ আপনাকে হিংসা করবে, আপনার প্রতি বিদ্বেষ পোষণ করবে, আপনার সমস্যা নাই তো। কিন্তু যদি এই হিংসাটাকে যদি আপনি হৃদয়ে ধারণ করেন এবং তার দ্বারা যদি আপনি নিজেকে নিজে আক্রান্ত করে ফেলেন, তাহলে আপনার ক্ষতি। এই ধরনের বিশ্বাসগুলোর কথা আমরা বলি যে যারা ব্যবসা করেন তাদেরকে প্লিজ আপনার কর্মীকে আপনি সেভাবে ট্রিট করুন যেভাবে আপনি আপনার সেরা কাস্টমারটাকে ট্রিট করেন, কারণ আপনার কর্মীটাই কিন্তু এই কাস্টমারটাকে আপনার কাছে এনেছে, তাই না? আমার বিশ্বাস হচ্ছে যে এই করোনাকালীন সময়ে আমি কি আমার মেয়েকে বলতে পারবো যে আমার আয় রোজগার কমে গেছে, তুমি ঘর থেকে বেরিয়ে যাও? পারবো না। আমি কি করতে পারবো?
তাকে আমি ম্যাক্সিমাম বলতে পারি যে বাবার আয় রোজগার কমে গেছে, আমি তোমার জন্য আগের মতো এত জিনিস কিনতে পারবো না, খরচ কমাতে পারবো। ঠিক তেমনি একজন প্রতিষ্ঠান মালিক কিন্তু তার কর্মীকে করোনার কারণে বলতে পারেন না যে আমার পরিস্থিতি খারাপ হয়ে গেছে তুমি চলে যাও। তিনি তার ব্যয় হ্রাস করতে পারেন, তার বেতন কমিয়ে দিতে পারেন। যেটি আপনি বলছিলেন যে আমি বলি যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই বিশ্বাস আমরা সবাই করি। আমি এই বিশ্বাসের বিরুদ্ধে। কেন বিরুদ্ধে জানেন? এটা একটা নেগেটিভ কথা। আপনাকে তো ভাই উঠতে জানতে হবে। আমি যদি শুরুতেই আপনাকে দমিয়ে দেই, পিপিলিকার, আপনি একটা চেষ্টা করছেন একটা কাজের জন্য আপনি চেষ্টা করছেন, আমি বললাম যে এই চেষ্টা করছে, এটা তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তো প্রথমেই তো আপনাকে আমি ডিমোটিভেটেড করে দিলাম। পাখা তো গজাতেই হবে, পাখা না গজালে উড়বে কিভাবে? পরের কথা, পাখা তো গজাতেই হবে। শুনেন, উড়িবার তরে যদি ইচ্ছা না থাকতো, মানুষ তো এরোপ্লেন আবিষ্কার করতে পারতো না, মানুষ তো চাঁদে যেতে পারতো না। উড়িবার ইচ্ছা হইয়াছিল বলিয়াই কিন্তু মানুষ চাঁদে গিয়াছে। উড়বার ইচ্ছা দরকার। তাই পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই প্রবাদের আমি বিপক্ষে। এরকম সারাক্ষণ আমি আমার বিশ্বাসের কথা বলে যাচ্ছি এবং আমি এগুলি ধারণ করি। এই বিশ্বাসগুলো আমি গভীরভাবে ধারণ করি। আপনার এই বিশ্বাসের বিরুদ্ধে কখনো কি শুনেছেন প্রকাশ্যে? মানে যেটা আমরা হুমায়ুন আজাদের ক্ষেত্রে বলে যে উনি প্রথা বিরোধী কথা বলেন, এই জন্য ওনাকে অনেক কিছু শুনতে হয়েছে। না, আমার বিশ্বাসগুলোর বিরুদ্ধে তেমন কোনো নেগেটিভ কথাবার্তা এখন একটাও আসে নাই। কারণ আমি তো প্রথা বিরোধী আসলে বলছি না, আমি প্রথা ভাঙতে বলছি না, আমি ভ্যালুজের কথা বলছি। যেমন আমি বলছি যে আপনি বাস্তবের রাখাল বালকেরা অত্যন্ত দুর্ভাগা, কারণ তাদের ছেলেমেয়েরাও তাদেরকে বিশ্বাস করে না। বাস্তবে যে ছেলেটি রাখাল বালকের মতো বাঘ আসছে মিথ্যা বলে অনবরত, তাকে তো একসময় তার ছেলেমেয়েরাও বিশ্বাস করে না। তাহলে তার মতো দুর্ভাগা কি কেউ আছে? এটা কি প্রথার বিরুদ্ধে? এটা তো ভ্যালুজের কথা, নৈতিকতার কথা। আমার বিশ্বাসগুলো নৈতিকতার কথা বলি, আমি ভ্যালুজের কথা বলি, মূল্যবোধের কথা বলি। ঠিক আছে? আচ্ছা, আপনি আরেকটা জিনিস হচ্ছে যে একটা পায় পোস্টে লিখেন যে আসল মায়া ছড়ায়। আপনার কেন মনে হচ্ছে যে মায়াটা খুব বেশি দরকার? আমার তো মনে হয় যে পৃথিবীতে মায়ার বিকল্প কিছু নাই। মানুষ যদি শুধু মানুষকে ভালোবাসে, মানুষ যদি মানুষের জন্য মায়া ধারণ করে, তাহলে তো পৃথিবীতে কোনো যুদ্ধ হবে না। মানুষ যদি মানুষের জন্য মায়া ধারণ করে, তাহলে তো মানুষ ইয়াবা বিক্রি করবে না, ওষুধে বিষ দেবে না, খাবারে ভেজাল দেবে না। শুধু যদি একবার ভাবে যে এই মানুষটা যে আমার এই খাবারটা নিয়ে যাচ্ছে, এখানে যে আমি ভেজাল দিয়েছি, এটা খেয়ে তো এই মানুষটা মারা যেতে পারে, এর বাচ্চাটা মারা যেতে পারে, বা ইনি মারা গেলে এর বাচ্চারা কই যাবে, শুধু এই বোধটুকু যদি আসে, তাহলে কি তার পক্ষে ভেজাল দেওয়া সম্ভব? আপনি একটা মানুষকে যদি ভালোবাসেন, তাকে আপনি ক্ষতি করতে পারবেন? একটা কথা হচ্ছে, আমরা সবসময় বলে থাকি যে বাঙালিরা এরকম, বাঙালিরা এরকম, যে কোনো ক্ষেত্রে আমরা বলে ফেলি। এই বিষয়ে আপনার ব্যাখ্যাটা কি? আমরা কি ভালো বলি? আমরা এটা মোটেও ভালো বলি না। বাঙালিরা এরকম কোনো কথা না। আমাদের দেশের জাতীয় চরিত্রে যে সমস্যা আছে, এই ধরনের সমস্যা সারা পৃথিবীতে আছে। আমাদের দেশে লোকজন স্বাস্থ্যবিধি মানছে না করোনার সময়, ইউরোপে তো লকডাউনের বিরুদ্ধে মিছিল করছে, তাই না? আমাদের দেশে মানুষ যেমন মানুষকে হিংসা করে, কিছু মানুষ আছে, সেটা ইউরোপও আছে, আমেরিকাতেও আছে। আমাদের দেশে যেমন ড্রাগ বিজনেস করে, সবচেয়ে বেশি ড্রাগ বিজনেস করে তো আমেরিকান লোকরা, ল্যাটিন আমেরিকান লোকরা। খারাপ লোক নাই কোথায়? আমরা বাঙালিরা বলতে কি, আমরা বাঙালিরা বরং অনেক ভালো। আমরাই একমাত্র জাতি যিনি কোনো প্রতিবেশী হসপিটালে গেলে তার কেবিনের সামনে মিনিমাম 30 জোড়া স্যান্ডেল দেখবেন, কারণ 30 জন লোক তাকে দেখতে এসছে, ডাক্তাররা খুব বিরক্ত। আমরা একমাত্র জাতি যিনি পরিবারের একজন বিদেশ যাওয়ার সময় 14 জন এয়ারপোর্টে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে। আমরা একমাত্র জাতি যিনি কোনো বিদেশ থেকে কোনো ভাই বা বোন ফিরে আসলে 3টা মাইক্রো নিয়ে ভাড়া করে ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকি, কখন ভাই বেরোয় উকি দিয়ে দেখার চেষ্টা করে, একজনের কাঁধের উপর ভর দিয়ে দেখার চেষ্টা করি যে আমার ভাইকে দেখা যাচ্ছে কিনা। আপনি এই জাতি কোথায় পাবেন? আপনি সেই জাতি কোথায় পাবেন যেই জাতি 30 লাখ মানুষ নিজের দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছে?
ব্যাপারটা হচ্ছে জাতি পুরো ঠিক আছে, জাতিকে আমরা কাঠামোতে ফেলতে পারছি না, নির্দেশনা দিতে পারছি না। আপনি চিন্তা করেন, একজন মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি ডিরেকশন দিতে পারার কারণে এদেশে 30 লাখ মানুষ কিন্তু নিজের প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছে। আজকে সেরকম একটা ডিরেকশন আসুক, দেখবেন এই জাতি সবচেয়ে ভালো করবে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন বিশ্বাসের কথা বা সততার কথা, আপনি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করেন যেটা সম্পর্কে আসলে সবসময় আমরা বাইরে যেটা শুনি যে এই জায়গায় থেকে উনি সৎ আছেন, মানে এই কথাটা কেন ওঠে বা আপনার ব্যাখ্যাটা কি এক্ষেত্রে আর কি? হ্যাঁ, এর চেয়ে অনেক খারাপ জায়গায় থেকেও লোক সৎ নেই। গোবরেও তো পদ্ম ফুল ফুটে। আর আমি একটা কথা বলি, ইনকাম ট্যাক্স হচ্ছে খুব একটা অজনপ্রিয় ব্যাপার। এখানে যিনি আসবেন তাকে 2000 টাকা ট্যাক্স করলেও উনিও খুশি। সবাই চান যে তার 1 টাকাও ট্যাক্স না হোক, তাই এর বদনামটা বেশি ছড়ায়। কিন্তু আপনি যদি দুর্নীতির কথাই বলেন, আমি দুঃখের সাথে বলি এই অভিযোগটা কোন ডিপার্টমেন্টের বিরুদ্ধে নাই। এবং সৎ থাকা, ভালো থাকা, সুন্দর থাকা এটা পুরোপুরি নিজের উপর। এটার জন্য জায়গা ম্যাটার করে না, চাকুরি ম্যাটার করে না, ঠিক আছে? এটার জন্য নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হয়। আচ্ছা, মায়া ছড়ানো প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়লো, অফিসের কথা যেহেতু আসলো, যে আমাদের প্রত্যেকটা অফিসের বাইরেও হয়তো আছে অফিস পলিটিক্স, এটা আসলে মানুষকে কতটা দমিয়ে রাখে বলে আপনি? হ্যাঁ, এটা অনেক জায়গায় অনেক অফিস পলিটিক্স আছে। এটা সাধারণত যে কোনো অফিসের উচ্চাকাঙ্ক্ষী লোকরা করেন। এটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই আছে উচ্চাকাঙ্ক্ষী লোকরা। আপনি জানেন যে এমনকি স্টিভ জবসকেও অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং বের করেছিলেন কে? জন কেলি, যাকে স্টিভ জবস রিক্রুট করেছিলেন। উনি পেপসি সিইও ছিলেন। হি ওয়াজ রিক্রুটেড বাই স্টিভ জবস, এবং প্রথম চান্সে উনি স্টিভ জবসকে বের করে দেন বোর্ড মেম্বারদের সমর্থন নিয়ে, ঠিক আছে? টাটার মতো বড় গ্রুপ, আমার সামনে আপনি বই দেখতে পাচ্ছেন, টাটা ভার্সেস মিস্ত্রি। টাটার মতো বড় গ্রুপের চেয়ারম্যান মিস্ত্রি, সাইরাস মিস্ত্রিকেও শেষ পর্যন্ত এই কর্পোরেট পলিটিক্সের কারণে সরে যেতে হয়েছে। এটা তো থাকবে, এটা 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 থাকবে। এটা 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 আসলে এটা থেকে উত্তরণের উপায় একটাই, সেটা হচ্ছে পাত্তা না দেওয়া। আমি মনে করি পাত্তা, নিজের কাজ নিজে করুন। দেখুন, আমাকে অনেকেই বলেন যে এটা করলে আমি কিন্তু তোমার অমুক ক্ষতি করে ফেলব আমার কথা না শুনলে, এটা আপনাকে করতে হবে, না করলে কিন্তু আপনার বিপদ হবে। আমাকে বলেন কেউ কেউ, বা যদি কেউ বলেন বা অনেকে বলেন, তখন আমি বলি দেখেন, মনে করেন বিপদ তো দূরের কথা, বিপদ তো অনেক সহজ ব্যাপার। মনে করেন যে আপনি আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন এবং আমার দিকে বন্দুক উঁচিয়ে হঠাৎ আপনার মন নরম হয়ে গেল যে এই মানুষটাকে মারা যাবে না, আপনি বন্দুক নামিয়ে ফেলতে চাইলেন। কিন্তু খোদা যদি আপনার বন্দুকে আমার মৃত্যু লিখে রাখে, আপনি হাত নামালেও আপনার বন্দুকের হাতেই মৃত্যু হবে। আবার খোদা যদি লিখে রাখেন যে আপনার বন্দুকে আমার মৃত্যু হবে না, তাহলে আপনি 10টা বন্দুক আনলে আমার মৃত্যু হবে না। আপনি আমার বিপদ হবে বলছেন, বিপদ যদি আমাকে উপরওয়ালা যদি লিখে রাখেন, আপনি বিপদ তৈরি করা থেকে সরে গিয়ে তার থেকে উদ্ধার করার চেষ্টা করলেও পারবেন না। সো আই ডোন্ট কেয়ার, আমার কি হবে না হবে আমি এটা কেয়ার করি না আর, কারণ আমি জানি যা হওয়ার তা হবে। এটা আপনার পক্ষে চেঞ্জ করা সম্ভব না, মানুষের পক্ষে চেঞ্জ করা সম্ভব না, তাই না? হিলারি ক্লিন্টন তো সকাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছিল, বিকালে কি রেজাল্ট দেখা গেল, তাই না? জেরাল্ড ফোর্ড আমেরিকার একমাত্র অনির্বাচিত প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে একজন অনির্বাচিত ব্যক্তি প্রেসিডেন্ট হবে কেউ চিন্তা করতে পারে? জেরাল্ড ফোর্ড কিভাবে প্রেসিডেন্ট হলেন? জেরাল্ড ফোর্ড প্রেসিডেন্ট নিক্সনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একজন স্পিসন আব্বাস এই জাতীয় নাম। উনি একটা আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন, যার কারণে তাকে পদত্যাগ করতে হলো। তখন জেরাল্ড ফোর্ডকে নিক্সন, প্রেসিডেন্ট চাইলে যে কাউকেই ভাইস প্রেসিডেন্ট মনোনয়ন দিতে পারে, নির্বাচিত করতে পারেন,
কারণ তখন তো উনি হি ইজ ইন চেয়ার, উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেরাল্ড ফোর্ডকে নিয়ে আসলেন। ঠিক আছে, উনি কিন্তু নির্বাচিত না, কংগ্রেসম্যান না, কিছু না, পরিচিত বন্ধু হিসেবে নিয়ে আসলেন। ওনাকে আনার 1 বছরের মাথায় নিক্সন পদত্যাগ করলেন ওয়াটারগেট কেলেঙ্কারির কারণে। জেরাল্ড ফোর্ড সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হয়ে গেলেন, অথচ উনি কোনো নির্বাচিতও না, উনি কোনো কংগ্রেসম্যানও না, উনি সিনেটরও না, ওনার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও নাই। তাহলে এটা উপরওয়ালা চাইছে জেরাল্ড ফোর্ড প্রেসিডেন্ট হবে, তাই উনি জেরাল্ড ফোর্ড প্রেসিডেন্ট হয়ে গেছেন। কিন্তু আপনি যদি তাকে কেউ যদি আগে বলতেন যে তুমি আমেরিকার প্রেসিডেন্ট হবা, উনি জীবনে বিশ্বাস করতেন, কারণ তিনি তো ওই লাইনেই নেই লোক না। বলতে চাই যে বিশ্বাসগুলো আমি করি এবং এগুলো খুব সিম্পল বিশ্বাস ভাই, এগুলো কঠিন কোনো বিশ্বাস না। আমি সকালটা উপভোগ করতে বলি, আমি বলি যে সকালটা যদি আপনি উপভোগ করতে পারেন তাহলে দিনটা ভালো যাবে, এটা কঠিন কাজ না। হ্যাঁ, আমি বলি যে আপনি আপনার কর্মীদের ভালোবাসুন, এটা কঠিন কাজ না। ঠিক আছে, আমি বলি যে একটা প্রতিজ্ঞায় যথেষ্ট আপনার জন্যে, আর কিছু না। সেটা হচ্ছে আমি আমার মাকে দুনিয়ার শহরের সেরা খাবারটা খাওয়াব, তাহলেই আপনি জীবনে সার্থক হবেন। কারণ সেরা খাবারটা কেনার যোগ্যতা অর্জনের জন্য আপনি লড়াই করবেন। প্রশ্ন হচ্ছে মাকে কেন সেরা খাবারটা খাওয়াবো, অন্য কাউকে না কেন? আমার এবং আপনার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের মায়েরা ছেলে মেয়ে এবং স্বামীকে খাওয়ানোর পরে ডেকচির তলানি খেয়ে জীবন কাটিয়েছেন। এটা খুব কমন একটা ব্যাপার, এক্সেপশনাল ছাড়া। তারা কিন্তু কখনোই মাছের মুড়োটা খান নাই, মুরগির রানটা খান নাই, গরুর কলিজাটা খান নাই, আমাদেরকে খাইয়েছেন। খাওয়ার পরে ডেকচির তলানিতে যেটা আছে ওটা দিয়ে খেয়ে ঘুমিয়েছেন। তাহলে আমার কাজ হচ্ছে আমার মায়ের জন্য আমি শহরের সেরা খাবারটা কিনব। আমি মনে করি না মানুষের ভালো করার জন্য অর্থের দরকার আছে। আপনি শুধু মানুষকে ভালোবাসেন। আমাদের যে অজ্ঞাত রুগীদের বন্ধু নেসার 800 রুগীকে যে সেবা দিচ্ছে, সে দিল, সে এবং দিচ্ছে, তার কি টাকা আছে নাকি? সে তো টাকা দিলেও নেয় না, আমরা জোর করে তাকে দেই। এই যে মানবিক পুলিশের শওকত, ও কি কোটি টাকা বেতন পায় নাকি? ও শত শত মানুষের সেবা করছে না? ইচ্ছাটাই বড় কথা, মানুষের প্রতি ভালোবাসা থাকাটাই বড় কথা। সংক্ষেপে বলি, এগুলি আসলে প্রচুর আলোচনা হয়েছে। পেইড ফরওয়ার্ড নামে আমাদের যে সংগঠন, সেটা মূলত আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করি। আমাদের এখানে শিক্ষার্থীরা আবেদন করেন, যাদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, তখন সেখানে আমাদের প্রচুর ডোনার আছেন, আমাদের পেজে তারা আবেদন করেন। ওই আবেদনগুলো ডোনাররা পিক করেন এবং আমাদেরকে জানান যে এই বাচ্চাটিকে আমরা হেল্প করতে চাই, তখন ডোনার এবং রিসিপিয়েন্টের যোগাযোগ করিয়ে দেই আমরা। এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রাম। এখানে আমাদের নিজেদের কোনো টাকা পয়সা আমরা হ্যান্ডেল করি না, কিন্তু আমাদের ডোনাররা এখন বছরে 1,20,00,000 টাকা খরচ করে। এরপরে আমাদের যে প্রোগ্রামটা আছে অনেস্ট, এটা একটা চ্যারিটি অনলাইন শপ, যেটা সদস্য সংখ্যা আজকে 1 লাখ পেরিয়ে গেল। এটা একটা অদ্ভুত সংস্থা, যেটার অধিকাংশ পণ্য আসে ডোনেটেড, বন্ধুবান্ধবরা ডোনেট করেন। সেই ডোনেটেড পণ্যগুলো আমরা বাজারে, মনে করেন একটা টি শার্ট বাজারে, পলো শার্ট বাজারে 1200 টাকা দাম, আমাকে গিফট করলো আমার কোনো এক বন্ধু, আমি সেটা 200 টাকা ছেড়ে দিই। এটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং ছাত্রছাত্রীদের জন্য। সেই 200 টাকার 60%-এর মালিক কিন্তু আবার যিনি কিনবেন তিনি। 200 টাকার জিনিসটিতে আমি বলে দেই, এই 200 টাকার জিনিসটি আমি গিফট পেয়েছি, তাই 200 টাকায় আমার লাভ। তার মানে 60% আপনার, মানে 120 টাকা আপনার, আপনি আমাকে দিবেন 80 টাকা। যে 80 টাকা আমি পাচ্ছি সেটা আবার চলে যায় চ্যারিটিতে। সেই চ্যারিটি দিয়ে কি করি? সেই চ্যারিটি দিয়ে এখানে আমরা যারা 120 টাকাও দিতে পারেন না তাদের জন্য ফ্রি জিনিস দিই। হ্যাঁ, আর একটা হচ্ছে মার্চ ফরওয়ার্ড, যেটা আমাদের একটা বড় চিন্তা ছিল যে সারা বাংলাদেশের ছেলেমেয়েরা কোয়ালিটি এডুকেশন পায় না। ঢাকায় যে ছেলেমেয়েরা যে সুযোগ পাচ্ছে, চট্টগ্রামে যে ছেলেমেয়েরা যে সুযোগ পাচ্ছে, রাজশাহীর ছেলেমেয়েরা যেটা পাচ্ছে, খুলনার ছেলেমেয়েরা যেটা পাচ্ছে, যে বড় বড় শিক্ষকদের দেখা পাচ্ছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে যেতে পাচ্ছে, লংগদু, বাগাইছড়ি, হাইমচর, থানচি, তার বাচ্চারা সেটা পাচ্ছে না। তাহলে শিক্ষার ক্ষেত্রে একটা অসমতল ভূমি তৈরি হচ্ছে। চাকরির পরীক্ষায় কিন্তু এই বড় বড় শহরের ছেলেমেয়েরা এগিয়ে থাকবে। আমরা এটা ভেঙে দেওয়ার জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম করেছি, যেখানে মাশাআল্লাহ এখন পর্যন্ত প্রায় আমার মনে প্রায় 90,000-এর মতো ছেলে মেয়ে পড়াশোনা করে। দেশের সেরা সেরা শিক্ষকরা সেখানে অনলাইনে ক্লাস নিচ্ছেন। এটা দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে কেউ চাইলে ফ্রি ক্লাস করতে পারে,
অথবা কেউ চাইলে বিশেষ বিশেষ কোর্সে, কমন ক্লাসগুলো কিন্তু 100% সবার জন্য ফ্রি, কিন্তু বিশেষ বিশেষ কোর্সে কেউ চাইলে ফ্রি করতে পারে, আর কেউ যদি তার আত্মমর্যাদা রক্ষার্থে মাসে চাইলে 100 টাকা দিতে পারে, সেটা তার ইচ্ছা। এটা হচ্ছে বাচ্চাদের জন্য অনুষ্ঠান। আরেকটা প্রোগ্রাম আমাদের আছে, সেটা হচ্ছে বয়স্কদের জন্য প্যারেন্টস লাউঞ্জ। এখন আমরা শিগগির শুরু করতে যাচ্ছি, কালকে ঘোষণা এসছে ডিপিএস ফর ফিউচার। আমরা আমাদের শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাবে, তারা যাতে অন্ততপক্ষে একটা ছোটোখাটো অ্যামাউন্ট হাতে পায়, যেটা দিয়ে চাইলে তারা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারবে, কিংবা ছোটোখাটো তারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে তো অনেক খরচ লাগে, বা জরুরি খরচ করতে পারবে। এই জন্য তাদের হাতে যাতে একটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট থাকে, এই জন্য আমরা ডিপিএস ফর ফিউচার, অর্থাৎ আমাদের বাচ্চাদের জন্য আমরা 500 টাকা ডিপিএস খুলে দিচ্ছি, যেটা 1 নভেম্বরে আমরা এটা শুরু করব। যে এটা শিক্ষাবৃত্তি ছাড়াও আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ডিপিএস খুলে দিব। সেই ডিপিএস দিয়ে তারা যখন 3 বছর মেয়াদি ডিপিএস, 3 বছর পরে তার হাতে একটা টাকা থাকবে, সেই টাকাটা দিয়ে সে তার জরুরি অনেক কাজ সারতে পারবে। কারণ বিশ্ববিদ্যালয় থেকে যখন একটা ছেলে মেয়ে বেরোয়, তখন সে খুব অসহায় হয়ে পড়ে, তখন বাসা থেকেও টাকা দেওয়া বন্ধ হয়ে যায়, বলে যে আমার তো পড়াশোনা শেষ, এখন আর টাকার দরকার কি। কিন্তু তখনই তার টাকা সবচেয়ে বেশি দরকার। চাকরিতে ফর্ম ফিল আপ করতে হয়, পরীক্ষা দিতে ঢাকা যেতে হয়, কিংবা ছোটোখাটো ব্যবসা সে শুরু করতে চায়, তার টাকা নাই, বাবা মধ্যবিত্ত টাকা দিতে পারছেন না। তারা যাতে 3 বছর পর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে একটা অ্যামাউন্ট পায়, সেই জন্য আমরা 5000 ছেলে মেয়েকে ক্রমান্বয়ে ফিউচার ডিপিএস ফর ফিউচার প্রোগ্রামের আওতায় আনার পরিকল্পনা করেছি। প্রথম পর্যায়ে আমরা 120 জন দিয়ে শুরু করছি, 3 মাস পর পরে এই ইনটেক নেওয়া হবে, এবং এটার অবস্থান খুবই, এটার এই সুযোগটা পাওয়া খুবই সহজ। সেটা হচ্ছে 150 শব্দের আমার সম্ভাবনা নামে একটি রচনা লিখতে হবে। এই রচনা লেখার মাধ্যমে যে প্রথম 120 জন, তাদেরকে আমরা এটা দিব, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ডোনাররা টাকাটা জমা দিয়ে দেবে। এইগুলো হচ্ছে আমাদের আপাতত কাজ।